মহামারীর কারণে গত কয়েক বছরের অর্থনীতি বেশ থমকে গিয়েছিল, কিন্তু এই মহামারী পরবর্তী সময়ে খুব অল্প দিনের মধ্যেই অর্থনীতি যখন আবার তার আপন গতিতে চলতে শুরু করেছে, ঠিক সেই সময় শুরু হয় ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের প্রভাব পৃথিবীর প্রায় সকল দেশেই পড়েছে। এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশেরই মুদ্রার মান কমে গেছে, কিন্তু এর বিপরীতে মার্কিন ডলারের দাম কিন্তু দিন দিনে বেড়েই চলেছে। তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ টাকার মূল্যবান হার এর তুলনা খুবই কম। মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রার মান কমছে কেন, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে কি কেন কিভাবে প্রো চ্যানেলের এই পর্বে। আপনি যদি কি কেন কিভাবে প্রো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। করোনা মহামারীর সময় পৃথিবীর সামগ্রিক উৎপাদন ব্যাপক হারে কমে গিয়েছিল। সেই সময় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সেই অবস্থা কাটিয়ে উঠতে সবারই কিছুটা সময় লেগে গিয়েছিল। মহামারীর পরবর্তী সময়ে চীনের তুলনামূলক ভালো অবস্থায় থাকার কথা ছিল, তবে চীন জিরো কোভিড পলিসি বা শূন্য করোনা নীতি বাস্তবায়ন করার কারণে এখনও দেশটির বিভিন্ন জায়গায় কঠোর লকডাউন আরোপ করা হচ্ছে। ফলে বাণিজ্য ব্যবস্থাপনায় তারা কিছুটা পিছিয়ে রয়েছে। বিপরীতে বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। তারা খুব দ্রুত গতিতে মহামারীর পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার করতে পেরেছে। ইউক্রেন যুদ্ধে আমেরিকার কোনো সমস্যা হয়নি, তবে আমেরিকার অর্থনীতি একেবারেও বিপদমুক্ত ছিল না। মহামারীর সময়ে ব্যাপক প্রণোদনা দেওয়ার কারণে আমেরিকাতে প্রচুর ডলার ছাপানো হয়। এর ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সেই মুদ্রাস্ফীতি প্রায় 8% ছাড়িয়ে যায়, যা আমেরিকার অর্থনীতিতে গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ। এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাই যুক্তরাষ্ট্র সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এই অবস্থায় দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার 0.5% বাড়িয়ে দেয়। এই সুদের হার বৃদ্ধি ছিল গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও এর কারণে মার্কিন ডলার আরও চাঙ্গা হয়ে উঠেছে। বিশ্বের একমাত্র স্থিতিশীল অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের চাপে গোটা ইউরোপ একাধারে মন্দা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে চীনের মতো বৃহৎ উৎপাদনশীল দেশ তুলনামূলক নিষ্ক্রিয়। আর এই বৃহৎ অর্থনীতি রাশিয়া বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। অন্যান্য বৃহৎ অর্থনীতিগুলো খানিকটা চাপের মধ্যে থাকার কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ডলারকে আরও বেশি আকস্মিক মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং আমেরিকারা বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ গন্তব্যে পরিণত হয়েছে। সেই কারণেই দেশটিতে বিপুল পরিমাণ ডলার ঢুকছে। মার্কিন শেয়ার বাজার ও বন্ডেও বিনিয়োগ অনেক বেড়েছে। এছাড়া জ্বালানি তেল ও বিভিন্ন ধাতু পণ্য ডলারে কেনার মাধ্যমে আমেরিকানদের আমদানি মূলত কম করছে। সব মিলিয়ে গত 20 বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি। যা ইউএস ডলার ইন্ডেক্স অনুযায়ী ডলারের বিপরীতে ইয়েনের মান কমেছে 11.7%, ব্রিটিশ পাউন্ড ও ইউরোর দাম কমেছে 7.5%, সুইস এর মান কমেছে 6.6%, আর চীনের মুদ্রা ইয়ানের মান কমেছে 3.5%। তবে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশি মুদ্রার মূল্যবান হার এর মান খুবই কম। মুদ্রার মূল্যবান কম হার পাওয়ার দেশগুলোর মধ্যে বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে কম্বোডিয়া, আর বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশি টাকার মান কমেছে 3.41%, তবে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মুদ্রার মান আরও অনেক বেশি কমেছে। ভারতীয় রুপি কমেছে 6.83%, পাকিস্তানি রুপি কমেছে 30.63%, নেপালের রুপি কমেছে 6.48% এবং মিয়ানমার কিয়াটের মান কমেছে 12.67%। বিশ্বজুড়ে মূলত বাজারের চাহিদার উপর মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়। কোনো মুদ্রার বিনিময় হার কমলে তাকে অবমূল্যায়ন বলা হয়, আর বিনিময় হার বাড়লে তাকে পুনর্মূল্যায়ন বা ঊর্ধ্বমূল্যায়ন বলা হয়। অনেক দেশ তার মুদ্রার মান পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে চায় না। সেক্ষেত্রে দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার নিয়ন্ত্রণ কিছুটা হাতে রাখে। বাংলাদেশ ব্যাংকও অনেকটা এরকমই করে। 1972 সালে $1 দাম ছিল বাংলাদেশি টাকায় 8 টাকা। এখন 2022 সালে এসে সে $1 দাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি টাকায় 88 টাকা। এর অর্থ হচ্ছে ডলারের মান ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু টাকা সেই রকমভাবে শক্তিশালী হতে পারছে না। তার মানে টাকার অবমূল্যায়ন ঘটছে। ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে হিমশিম খেয়ে চলতি বছরে বাংলাদেশ ব্যাংক 5 বার টাকার অবমূল্যায়ন করেছে। রপ্তানিকারক দেশগুলো নিজেদের মুদ্রার অবমূল্যায়ন করার মাধ্যমে লাভবান হতে পারে, কিন্তু বাংলাদেশ যেহেতু একটি আমদানি নির্ভর দেশ, তাই টাকা অবমূল্যায়ন হওয়ার ফলে আমাদের খুব একটা লাভ হচ্ছে না। ডলার চাঙ্গা থাকার কারণে সেই সব দেশ বিভিন্ন জিনিস রপ্তানি করে তাদের বেশ লাভ হচ্ছে, কারণ অন্যান্য দেশ তাদেরকে ডলারে মূল্য পরিশোধ করছে।
যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য, ভোগ্য পণ্য এবং ধাতব পণ্য রপ্তানি করে তাদের আয় বাড়ছে, ফলে তারা খুব ভালো অবস্থায় আছে। প্রবাস থেকে যারা অর্থ পাঠায় তারাও মুদ্রার অবমূল্যায়ন থেকে লাভবান হয়। যেমন $1 বিপরীতে টাকার দাম 85 থেকে 87 টাকা করা হয়েছে, তার মানে 2 টাকা অবমূল্যায়ন করা হয়েছে। এতে রপ্তানিকারক বা বিদেশ থেকে টাকা পাঠানোর ব্যক্তিরা প্রতি ডলার থেকে বাড়তি 2 টাকা হাতে পাচ্ছে। কারণ এদিকে আমদানি নির্ভর দেশগুলো পড়ছে বিপদে, কারণ আমদানি করার সময় বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে ডলার এর মূল্য পরিশোধ করতে গিয়ে আমদানি ব্যয় আরও অনেক বেড়ে যাচ্ছে। ফলে আমদানিকারক দেশগুলো বিদেশ থেকে মুদ্রাস্ফীতি আমদানি করছে। ডলারের বিপরীতে টাকার মান কমছে কেন তা হয়তো এত আলোচনার পরেও পরিষ্কার হয়নি। সামগ্রিক দিক বিবেচনা করে সহজেই বলা যায়, বাংলাদেশ বর্তমান যে পরিমাণ বৈদেশিক অর্থ উপার্জন করছে তার থেকে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। সেই কারণেই ডলার এর বিপরীতে টাকার মান কমছে। মার্কিন ডলারের বিশ্বের অর্থনীতির প্রধান বিনিময় মাধ্যম হওয়ায় পৃথিবীর সকল দেশকে এর সাথে মানিয়ে নিতে গিয়ে অনেক রকমের সমস্যা করতে হচ্ছে। 1971 সালে G10 সম্মেলনে শিল্পোন্নত দেশের অর্থমন্ত্রীরা ডলারের একতরফা অবমূল্যায়ন করেছিল। তখন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জন কন্নালি বলেছিল, "দি ডলার ইজ আওয়ার কারেন্সি বাট ইটস ইয়োর প্রবলেম"। এর অর্থ, ডলার আমাদের মুদ্রা, কিন্তু সমস্যাটা তোমাদের। তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের ধাপ্পাবাজির মাধ্যমে সারা পৃথিবীতে ডলারের রাজত্ব কায়েম করে রাখে। কিভাবে প্রো চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। Thank you so much everyone.